সত্যি কি করিডোরের আড়ালে ভিন্ন কিছু আপনারা আঁচ করতে পারছেন? এই যে মানবিক করিডোর খেলা চলছে, উপদেষ্টাদের কথা রাতারাতি পাল্টে গেল, ডক্টর ইউনূসের কথা রাতারাতি পাল্টে গেল, এনসিপি রাতারাতি আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আন্দোলনে নেমে পড়ল, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলো। নানা ব্লগাররা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, অখ্যাত স্থান থেকে বিখ্যাত সব ব্লগ ছাড়ছে। বিএনপি তার 14 গোষ্ঠীরে লুটে পেটে 14 গোষ্ঠীরে মোটামুটি তার একেবারে মানে ইসের মতো মনে হয়, জোকের মতো মনে হয় আষ্টে পুষ্টে ধরেছে, এরকম মনে হচ্ছে। যত দোষ নন্দ ঘোষ না? বিএনপি দেশের রাজনীতিতে কি দুধের মাসুম বাচ্চাও জানে। আমার ছোট্ট ছেলেটি বলতো এক সময় যে ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের দাড়ি শেখ হাসিনা ভিক্ষে করে খালেদা জিয়ার বাড়ি। তাহলে ওই ছোট্ট শিশুটিও জানে যে খালেদা জিয়া কে। তাহলে বিএনপিকে নিয়ে তো নতুন সুরসুরি দিয়া চুলকাচুলকি করার কোনো যৌক্তিক কোনো কারণ আছে? আমি তো দেখি না। হ্যাঁ আছে, কখন যে আমার যখন ক্ষমতার খায়েশ জাগবে, ক্ষমতায় টিকে থাকার খায়েশ জাগবে, আমি যখন গণতন্ত্রকে বিশ্বাস করব না, আমি যখন ফ্যাসিস্ট কায়দায় পিছন দরজাতে ক্ষমতায় আসতে চাইব, আমি যখন জীবনের কোনো কারু কাছে মাথা নত না করে, একটি ভোট ভিক্ষা না করে সহসায় যদি ক্ষমতায় আসতে পারি, কিংস পার্টি গঠন করে যদি আমি ক্ষমতায় আসতে পারি, তাহলে তো আমাকে ভোটের প্রয়োজন নেই। আর আমাকে যখন ভোটের প্রয়োজন নেই, তাহলে তো আমার কোনো ইসেরও প্রয়োজন নেই, জনগণের কাছে দায়বদ্ধতাও নেই। যেমন শেখ হাসিনার 3টি নির্বাচনে ছিল না কোনো দায়বদ্ধতা, 14, 18, 24-এ সে কি কোনো দায়বদ্ধতা দেখিয়েছে? তার সিএসিগণ দেখিয়েছে? তার প্রশাসন দেখিয়েছে? তার আমলা গামলারা দেখিয়েছে? দেখায়নি তো। শেখ হাসিনা তারপরে তো একটি নির্বাচন দিত, নাম কাস্ট একটা নির্বাচন দিত। সে নিজেকে গণতন্ত্রের রানী মনে করে সে একটা নির্বাচন দিত। কিন্তু বর্তমান যারা ক্ষমতায় রয়েছে, তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে নানা ইস্যুকে সামনে এনে আসল ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য যে নাটকগুলো মঞ্চায়স্ত করতেছে, এর মানেটা কি? আর কিছু ব্লগার, শয়তান ব্লগার যারা রাজনীতির বোঝে না, যারা আন্তর্জাতিক মানের ভৌগোলিক যে সীমারেখার বোঝে না, যারা দেশটার সার্বভৌমত্ব বোঝে না, যারা নিজেদের আখের গোছানোর জন্য বিদেশের মাটিতে বসে দেশের সমালোচনা করে, দেশের মানুষের সমালোচনা করে, তাদের মতো জারজের বাচ্চারা, তাদের মতো শয়তানের বাচ্চারা যখন ব্লক করে ছেড়ে দেয়, তখন নেটিজেনদের মনে প্রশ্ন জাগে, তুমি কি এদেশের প্রোডাক্ট, নাকি পাকিস্তানি প্রোডাক্ট, নাকি ভারতের প্রোডাক্ট? এটা প্রশ্ন জাগে। আমার কাছে কথা হচ্ছে যে আগে আমার দেশ মাতৃকা রক্ষা করা। আমি একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের নাগরিক, আমি একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের মালিক। আমি গর্ব করতে পারি আমি লড়াই করে এ দেশটার স্বাধীনতা এনেছি। আমি সস্তাভাবে এ দেশটা পাইনি। আমি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় আমি আমার দেশটা পেয়েছি। সেখানে তো কারোর সাথে আপোষ চলে না। আমার তো মাথা নিচু করে পররাষ্ট্রনীতি জাহির করার কোনো প্রয়োজনীয়তা নেই।
ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারত আমাদের পরম বন্ধু, ভারত আমাদের হ্যান করেছে ত্যান করেছে। আবার নতুন করে শোনা যাচ্ছে পিন্ডি আমাদেরকে একেবারে তুরস্কের মতো শক্তিশালী, একেবারে পরমাণু বোমার মতো শক্তিশালী করে দেবে। ইউনূস সাহেব আমাদের শক্তিশালী হাত করে দেবে, আমরা একেবারে বাঘ হয়ে যাব। আমাদের তো রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার দরকার নেই। আমরা রয়্যাল বেঙ্গল টাইগার তো এমনি আছি, আমাদের নামের পিছনে তো রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। তাহলে আমাকে নতুন করে কেন রয়্যাল বেঙ্গল টাইগার সাজানো হচ্ছে? আর এই তকমাটা তো আমরা পেয়েছি আজ নয়, আরো 54 বছর আগে। এই 54 বছর আগে আমি যখন রয়্যাল বেঙ্গল টাইগারের তকমা পেয়েছি, আমাকে নতুন করে কেন আবার সেটাকে জাহির করতে হবে? আর সেটা জাহির করার জন্য আমাকে কেন আমার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে হবে? আমার কেন মানবিক করিডোর দিতে হবে? আমার যতটুকু প্রয়োজন ছিল আমরা তার চেয়ে অনেক বেশি দিয়ে ফেলেছি, তার চেয়ে অনেক বেশি আমরা দিয়ে ফেলেছি ইসের নাগরিকদের, আপনার রোহিঙ্গাদের। একজন মুসলমান হিসেবে আর একজন মুসলমানের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব ছিল, আমি দাঁড়িয়েছি। কিন্তু আমি একটা পৃথিবীর অর্ধেক অংশকে আমি নাকচ করে আর অর্ধেক অংশকে আমি ডিভাইড খুশি করার জন্য আমি মানবিক করিডোর দেব, যাতে আমি এই এশিয়ায় আমি একেবারে বিচ্ছিন্ন একটি বদ্বীপে পরিণত হয়ে যাই। সেটা কি এদেশের নাগরিক চাইবে? চাইবে না তো। তাহলে সরকার কেন করতে যাচ্ছে? আর এটা করার জন্য কত নাটক মনস্তত্ব করা হচ্ছে, কত ইস্যুকে সামনে আনা হচ্ছে। মানে যে সমস্ত ইস্যু রাষ্ট্রদ্রোহ মামলার সামিল, যে সমস্ত বাচ্চারা বলতেছে, যে সমস্ত ছেলে মেয়ে বলতেছে, যারা বলতেছে গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নেই, তো রাষ্ট্রদ্রোহ না, এটা সংবিধান লঙ্ঘন করেছে তারা। গোলাম আজম স্বীকৃত একজন যুদ্ধাপরাধী, তিনি নিজেও স্বীকার করেছেন যে আমি এদের স্বাধীন হোক এটা চাই না। তারা করুণা করে বাংলাদেশে এনেছিল জিয়াউর রহমান। আজকে সেই জামাতিরা বড় বড় লম্বা লম্বা কথা বলতেছে। অর্থাৎ দেশে একটা এই করিডোর খেলা খেলতে গিয়ে দেশে একটি গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়ে পিছন দরজাদের এই এনসিপিরা, এই জামাতিরা, এই ইউনূস গংরা ক্ষমতাকে চিরস্থায়ী করার চেষ্টা করছে না তো? একটা আবার ভেবে দেখা দরকার না? আমার সার্বভৌমত্ব আগে কোনো করিডোর চলবে না। আমি রোহিঙ্গাদের যা দিয়েছি, কিয়ামত পর্যন্ত রোহিঙ্গারা তা মনে রাখবে আমাদেরকে। এটাই নিয়ম, এটাই সিস্টেম। আমি 13 লক্ষ রোহিঙ্গাকে খাওয়াচ্ছি, আমি নিজে না খেয়ে তাদের খাওয়াচ্ছি, আমি নিজে ঘরের তলে না থেকে তাদের ছাদ তৈরি করে দিয়েছি। এর চেয়ে আর কি দিতে পারি আমরা? আমরা সামান্য একটা জিনিসের জন্য, আমরা একটু ক্ষমতায় আষ্টে পুষ্টে থাকার জন্য আমরা আমার দেশকে সার্বভৌমত্ব মুখে ঠেলে দেব, এটা তো হতে পারে না। এসব নাটক বন্ধ করতে হবে, এসব নাটক থেকে দূরে বেরিয়ে আসতে হবে, একদম সরে আসতে হবে। আমি ডক্টর ইউনূসকে বলবো, আপনাকে দেশের মানুষ হিরোর মতো করে ক্ষমতা এনেছিল, বীরের ন্যায় ক্ষমতা এনেছিল। আপনি বীরের ন্যায়, হিরোর ন্যায় ক্ষমতা থেকে নেমে যান। যদি আপনাকে ভিলেনের রূপে মানুষ কোনো কায়দায় উপস্থাপন করে ফেলে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, ডক্টর ইউনূস আপনি কিন্তু পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন না। আপনার গঙ্গেরা কিন্তু পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। এই এনসিপি, এই জামাতিরা কিন্তু পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। তাই যা করবেন, নিজের সম্মানকে অটুট রেখে নিজে বেঁচে সিদ্ধান্তটা নিলে সবচেয়ে বেশি ভালো হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।